আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, আমরা এর আগে একটা ইউনিট শেষ করেছি, প্রথম ইউনিটটা আমরা শেষ করেছি ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে যতগুলো বিষয় ছিল আমরা প্রত্যেকটাকেই কমপ্লিট করেছি। তো যাদের আগের ভিডিওগুলো দেখানি তারা আগের ভিডিওগুলো দেখে এসো, তারপরে আজকের ভিডিওটি দেখো, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, সেকেন্ড ইউনিট সেটা। তো এখানে আমরা যেগুলো পড়বো সেখানে সবসময় চার্জের মুভ হবে, ঠিক আছে? আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে এগুলো পড়েছিলাম, সেখানে আধানের কোনো গতি ছিল না, কিন্তু এবারে এখানে এটা পড়বো সেখানে হচ্ছে এখানে চার্জ মুভ করবে, আধানে গতি আসবে, ঠিক আছে? তো কারেন্ট ইলেকট্রিসিটি সেই ইউনিটটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এখানে আমরা যা কিছু বিষয় পড়বো সেখানে কিন্তু চার্জ মুভ করবে, ঠিক আছে? তো প্রথমেই আমরা যেটা আজকে যে বিষয়টার মধ্যে ঢুকবো, প্রথমে আমরা এই কারেন্ট ইলেকট্রিসিটি ইউনিটের মধ্যে প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে কম বেশি। তো আমি একবার বলে দিই তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা কি। তড়িৎ প্রবাহ মাত্রাটা হলো, মনে করি এটা একটা পরিবাহী, তো এই পরিবাহীর এটা একটা প্রস্থচ্ছেদ, ঠিক আছে? এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ আধান ফ্লো করছে, ঠিক আছে? এই পরিবাহীর এটা একটা প্রস্থচ্ছেদ, এর মধ্যে একক সময় যে পরিমাণ আধান ফ্লো করছে। আমরা ক্লাস 10-এ পড়েছি এর ইকুয়েশনটা, আই ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে? কিউ বাই টি। তো এখান থেকে আমরা সেখানে সূত্র সংজ্ঞাও কীভাবে দিতে হয় সেটাও শিখেছি, যে টি ইকুয়াল টু আমরা যদি 1 করে দিই তাহলে, সরি 1 করে দিই তাহলে আই ইকুয়াল টু হবে কিউ, ঠিক আছে? তো এখান থেকে আমরা বলতে পারি যে একক সময়ে কোনো পরিবাহীর কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, ঠিক আছে? ঠিক আছে, সংজ্ঞা তোমরা যেভাবে পারো দেবে। তো এখানে মেন জিনিসটা তাহলে কি, যে এটা একটা পরিবাহী, তার এটা একটা প্রস্থচ্ছেদ, তার মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান ফ্লো করছে, ঠিক আছে? তো এবারে আমরা দেখব যে আই এটা নির্ণয় করলাম। এবারে যদি আই এভারেজ যদি বলতে দেয়, আই এভারেজ ইকুয়াল টু তাহলে কত হবে? তো তখন ডেল্টা কিউ বাই ডেল্টা টি হয়ে যাবে, ঠিক আছে? আর আই ইন্টেন্সটিনিয়াস মানে তাৎক্ষণিক যেটা, ঠিক আছে, ইনস্ট্যান্ট, তো সেটা হলে আমরা কি লিখবো, ডি কিউ বাই ডিটি, ঠিক আছে? মানে তৎক্ষণাৎ। আমরা এভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াসের মধ্যে আমরা পার্থক্য জানি, আর বলার দরকার নেই। তো এই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর তড়িৎ প্রবাহ মাত্রার আমরা ইকুয়েশনে জানলাম। আচ্ছা, এখান থেকে এককটাও আমরা জেনে নিই, এককটা কী হবে এগুলো আমরা জানি, তো একটু একটু করে আমরা বলে যাই। তো এখান থেকেই লিখবো আমরা, দেখো, কুলম্ব বাই টাইম, ঠিক আছে? কুলম্ব বাই টাইমের একক কি, সেকেন্ড, ঠিক আছে? এইটা কি বলা হয় কিন্তু অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যাম্পিয়ারকে এ দ্বারা চিহ্নিত করা হয়। তো আমরা দেখলাম তড়িৎ প্রবাহ মাত্রা, তারপরে তড়িৎ প্রবাহ মাত্রার একক আর সূত্র, আর তার সূত্রটা কি আমরা সেটা দেখলাম। আচ্ছা, আর এখানে মাত্রাটাও একটু বলে নিই। আমরা এর আগে অনেক জায়গায় মাত্রা করার সময় কিন্তু বলেছি মাত্রাটাকে আমরা কী করে কীভাবে লিখবো, তড়িৎ প্রবাহ মাত্রা কিউ, সরি আই ইকুয়াল টু আই এর মাত্রা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আই দ্বারাই কিন্তু চিহ্নিত করা হয়, ঠিক আছে? আই এর মাত্রা কিন্তু আই দ্বারাই চিহ্নিত করা হয়, ঠিক আছে? এই জন্যই আমরা অন্য কোনো জায়গায় কিউ কিউ যখন আমরা ব্যবহার করতাম, কিউ আধানের মাত্রা কি না, এই আই এর সঙ্গে টি লিখতাম, ঠিক আছে? আধানের মাত্রা যখন হবে, আধানের মাত্রা আমরা এই জন্যই লিখতাম যে আই টি, ঠিক আছে? আই টি। আর এখানে তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা হচ্ছে শুধু আই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা তোমরা করো। দেখো, এটা 1 নম্বর প্রবলেম। তো এখানে প্রবলেমটা মনে করে এখানে একটা পরিবাহী আছে, ঠিক আছে? তো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তো কারেন্টটা টাইমের সঙ্গে পরিবর্তনশীল, সেটা আবার, ঠিক আছে? কনস্ট্যান্ট কারেন্ট নয়, সেটা এইভাবে পরিবর্তনশীল। তার সমীকরণটা আমি দিচ্ছি, দেখো, 3t² প্লাস 2t প্লাস 5, ঠিক আছে? এই সমীকরণ অনুযায়ী এই পরিবাহীটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এবারে কোশ্চেন দিলাম যে টাইম টি ইকুয়াল টু জিরো সময় থেকে টি ইকুয়াল টু মনে করো এটা 5 সেকেন্ড সময়ে, 5 সেকেন্ড সময়ে পরিবাহীটার মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে। পরিবাহীটির মধ্যে দিয়ে
কি পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে। আচ্ছা, এটা তোমরা সলভ করো। কীভাবে হবে এটা তোমরা ভিডিওটিকে পজ করে আগে ট্রাই করে নাও, তারপরে সলিউশনটা দেখো। চলো এটা কীভাবে করব, সহজ প্রবলেম, আমরা বুঝতেই পারছি। দেখো আমরা এখানে কি জানি, আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এখান থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি, দেখো এখানে কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট নয়, কারেন্টটা টাইমের সঙ্গে কিন্তু পরিবর্তনশীল। তো আমরা এখান থেকে আধানটা নির্ণয় করতে হবে। দেখো তড়িৎ আধানের পরিমাণটা আমাদের নির্ণয় করতে পারি, ডিকিউটা এখানে, ডিকিউটাকে ইন্টিগ্রেশন করে ক্যাপিটাল কিউ করবো, দিয়ে সেই মানটা আমাকে নির্ণয় করতে হবে। কীভাবে করবো, ডিকিউ ইকুয়াল টু কী হবে দেখো আই ডিটি। এবারে কী করবো, আমাকে টোটাল আধানটা নির্ণয় করতে হবে, তাই জন্য আমি ইন্টিগ্রেশন মারিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এই কিউ ইকুয়াল টু আই এর সমীকরণটা এখানে বসিয়ে দেবো। দেখো 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5 dt। ঠিক আছে, আচ্ছা এখানে টাইমটা বলে দিয়েছে দেখো 0 থেকে 5। ঠিক আছে, তো কিউ ইকুয়াল টু এখানে কত হবে, 3t কিউব বাই t, 2t স্কোয়ার বাই 2, 5t। ঠিক আছে, আচ্ছা এখানে লিমিটটা থাকবে, কী হবে দেখো 2 2 কেটে যাবে, 3 3 কেটে যাবে, কী হবে 125। ঠিক আছে, এটা কত হচ্ছে দেখো 25 প্লাস এটাও কত হচ্ছে, কত না 25। ঠিক আছে, আর এটা 0 হচ্ছে। ঠিক আছে, 0 0 0 0, তো এটা ক্যালকুলেশন করলে যত অ্যান্সার হবে ততই হবে উত্তর। ঠিক আছে, কী হবে দেখো 5 + 10 + 15, হাতে থাকলো 1, আর এটা কত হচ্ছে 6 7 1। তো এত কুলম আধান কিন্তু পরিবাহীটির মধ্য দিয়ে প্রবাহিত হবে 0 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে। ঠিক আছে, তো আমরা প্রবলেমটা বুঝতে পারলাম। দেখো এটা অবশ্যই, এটা আমরা কী নির্ণয় করলাম, দেখো 0 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে আমরা কিন্তু তড়িৎ প্রবাহটা নির্ণয় করলাম। আর এখানে অবশ্যই কিন্তু কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট নয়। ঠিক আছে, কারেন্টটা হচ্ছে টাইমের সঙ্গে ভেরিয়েবল, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আবার তোমাদের এরকম প্রবলেম দিয়েছে, ধরো মনে করে এরকমও যদি প্রবলেম দিয়ে দেয়, আমি সাপোজ বলে দিচ্ছি এখানে, ধরো কিউ ইকুয়াল টু একটা সাপোজ ধরো যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল 5t স্কোয়ার প্লাস 2t। ঠিক আছে, এরকম একটা সমীকরণ দিয়ে দিল। এবারে তোমাদের বলতে বললো যে ধরো টাইম 2 সেকেন্ড সময়, t ইকুয়াল টু 2 সেকেন্ড সময় পরিবাহীটির মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, পরিবাহীটির মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হবে, তো সেটা করার জন্য তোমরা কী করবে, আমরা দেখো কী করবো, কারেন্ট ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি জানি, তো আমরা আই ইকুয়াল টু কত নির্ণয় করবো। তো এখানে কী করবো, ডিকিউ বাই ডিটি, আমরা এখানে এটা ডেরিভেটিভ করবো। দেখো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, এটা কত হচ্ছে দেখো 10t + 2। ঠিক আছে, এটাই হচ্ছে কারেন্টের সমীকরণ। তো এখানে যখন আমি টি ইকুয়াল টু 2 পুট করে দেবো, তখন এখানে যা মানটা আসবে সেটাই হচ্ছে টি ইকুয়াল টু 2 সময়ে ওই পরিবাহীটার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, এরকম ধরনের প্রবলেম আসতে পারে। তো কীভাবে করতে হয় আমরা সেটা দেখলাম, দুটো দিকের মধ্যে যে কোনো একটা দিক দিয়ে ঘুরিয়ে আসতে পারে, তো আমাদের লক্ষ্য রাখতে হবে কীভাবে প্রবলেম আসছে। আচ্ছা, আমরা তাহলে দেখালাম যে কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রার উপর কীভাবে প্রবলেমগুলো আসে। আচ্ছা, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ চালক বল, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এটা সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের সেল সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে হবে। সেল, ব্যাটারিটা কি, ব্যাটারিটাকে আমরা এইরকম সাইন ধরে আমরা চিহ্নিত করি, এপাশে পজিটিভ এপাশে নেগেটিভ। ঠিক আছে, তো এই সেলের কাজ কি, সেলের কাজ তো আমরা অনেকেই পড়েছি, যে মাধ্যমিকে যখন দিয়েছিলাম তখন হয়তো লিখতে দিত যে ব্যাটারিতে কি হয়, ব্যাটারিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়। আমরা তখন সহজেই বলে দিয়েছিলাম যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো এবারে আমরা এখানে জানবো যে এটা কিভাবে হচ্ছে, ব্যাটারির ভেতরে কীরকম হচ্ছে, সেটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তো আমরা ব্যাটারিটা কীভাবে কাজ করছে সেটাও আমরা বুঝতে পারবো। চলো আমরা ব্যাটারির ভিতরে যাই। ব্যাটারির ভিতরে কী আছে দেখো, ব্যাটারির ভিতরে মনে করো
দুটো ইলেকট্রোড, ঠিক আছে, এগুলো কি ইলেকট্রোডস। এবারে এখানে কোষীয় তরল পদার্থ বলে না রাখা আছে, এটা অবশ্যই কি হবে, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিং সলিউশন, ইলেকট্রোলাইট কন্ডাক্টিং সলিউশন, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোলাইট কন্ডাক্টিং সলিউশন। তো এবারে কী হবে দেখো, যখনই এখানে ব্যাটারির ভিতরে কী হবে, ব্যাটারির ভিতরে যখন আমরা এই দুটো তড়িৎ দ্বারা এখানে কোষীয় তরল পদার্থটা রেখে দেবো, কোষীয় তরল পদার্থ মিনস ইলেকট্রোলাইট কন্ডাক্টিং সলিউশন রেখে দেবো, তখন এখানে কি দেখা যাবে যে এক্সোথার্মিক রেডক্স রিঅ্যাকশন এখানে দেখা দিচ্ছে। কি হচ্ছে না, ভেতরে এখানে বিক্রিয়া হতে থাকবে, কোষীয় বিক্রিয়া। সেটা কীরকম বিক্রিয়া না, এক্সোথার্মিক রেডক্স রিঅ্যাকশন, ঠিক আছে। রেডক্স রিঅ্যাকশন মানে কি, জারণ বিজারণ, বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। আর এক্সোথার্মিক মানে কি, যেখানে যে বিক্রিয়ায় এনার্জি কি হচ্ছে, রিলিজ হচ্ছে, এনার্জি কি হচ্ছে, রিলিজ হচ্ছে, ঠিক আছে। তো এবারে দেখো, আমি এখানে যখন দুটো ইলেকট্রোড রেখে দিব, এখানে এখানে মনে করি এখানে নেগেটিভ আধান চলে এসছে এপাতে, তো কী হবে, এক্সোথার্মিক রেডক্স রিঅ্যাকশন, এক্সোথার্মিক মানে কি, যেখানে যে বিক্রিয়ায় এনার্জি রিলিজ হচ্ছে। তো চলো এখানে নেগেটিভ আধান আর এপাশে চলে আসবে কি পজিটিভ আধান। কেন আসবে না, ভেতরে কোষীয় বিক্রিয়ার জন্য একটা পাতে নেগেটিভ আধান আসবে, একটা পাতে পজিটিভ আধান আসবে। যে পাতে নেগেটিভ আধান আসবে সেটা অবশ্যই কি, এটা অবশ্যই কি অ্যানোড, আর এটা কি ক্যাথোড, ঠিক আছে। এবারে দেখো, এবারে মনে করো এখানে যদি, এখানে আমি এটাকে একটা পরিষ্কারভাবে এঁকে নিচ্ছি, ঠিক আছে। এবারে বাইরে এঁকে নিচ্ছি আমি এখানে দুটো ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, এটা মনে করো পজিটিভ আধান, এটা মনে করো নেগেটিভ আধান, ঠিক আছে, ঠিক আছে। কোষীয় তরল পদার্থ দেখা আছে, এটাকে বাইরে একটা রোধের সামনে সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। কী হবে দেখো, এখানে কি লিখেছিলাম, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কীভাবে হচ্ছে, ভেতরে তো কোষীয় পদার্থ আছে, তাহলে নিশ্চয়ই ব্যাটারিতে এই ভেতরে রাসায়নিক শক্তিটা কী হচ্ছে না, এই বাইরে যে বাহ্যিক যে আমরা যে সংস্থাটা এটার সঙ্গে যুক্ত করে রেখেছি ব্যাটারির সঙ্গে, সেখানে কী হচ্ছে, সেখানে গিয়ে এটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে ভিতরে রাসায়নিক শক্তিটা বাইরে গিয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, এই নেগেটিভ পাথ থেকে কী হবে, ইলেকট্রন বেরাবে, ইলেকট্রন বেরিয়ে এই পথে আসবে, ঠিক আছে, ইলেকট্রন বেরিয়ে এই পজিটিভ পাতে আসবে, ঠিক আছে। এবারে এটা তো কোষের বাইরে হলো, তাহলে দেখো কোষের বাইরে যদি নেগেটিভ ইলেকট্রন এদিকে আসছে মানে কি, তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক হবে কোন দিকে না, বিপরীত দিকে হবে, ঠিক আছে। এবারে দেখো ভিতরে তো ইলেকট্রনটা তো এরকমভাবে আসছে, এবারে যদি মাঝখানে, এবারে তোমরা বলো তো মাঝখানে ইলেকট্রনটা কোন দিকে যাবে, মাঝখানে ইলেকট্রনটা কি এই দিকে আসবে, এই পজিটিভ পাথের দিকে আসবে। আসলে পজিটিভ পাথের দিকে আসার কথা, কিন্তু পজিটিভ পাথের দিকে এটা আসবে না, এটা কি হবে না এই নেগেটিভ পাথের দিকে আসবে। এখানেই তো হচ্ছে কাজ, এখানেই কাজটা হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, এখানে ইলেকট্রনটা পজিটিভ পাথ থেকে নেগেটিভ পাথের দিকে এলেই তো পুরো সার্কিটটা এখানে কমপ্লিট হবে, হ্যাঁ, পুরো সার্কিটটা তো তখনই কমপ্লিট হবে না। তো ইলেকট্রনটা তাই জন্য এখানে নেগেটিভ পাথের দিকে আসবে। আর এই নেগেটিভ পাথের দিকে আসার জন্য একে কিন্তু কার্য করতে হবে। কেন দেখো, ভেতরে দেখো ইলেকট্রিক ফিল্ডের রিমুভ কোন দিকে, পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে, ঠিক আছে। তাহলে একটা নেগেটিভ আধানের কোন দিকে আসার কথা, পজিটিভ পাথের দিকে আসার কথা, মানে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের বিপরীত দিকে আসার কথা। কিন্তু এখানে কি হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে যাচ্ছে, আর কোন পাথের দিকে যাচ্ছে না, নেগেটিভ পাথের দিকে যাচ্ছে। তাহলে দেখো ইলেকট্রনটাকে নেগেটিভ পাথের দিকে আসতে অনেকটা পরিমাণ কার্য করতে হবে। তো সেই কার্যটা করার জন্য কি হচ্ছে না, ওই যে কার্যটা করছে সেটা ইলেকট্রনের মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকছে। সেই শক্তিটা এখানে কি করছে, এই বাহ্যিক সংস্থা এসে সেখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে শক্তিটা কীভাবে ইলেকট্রনের মধ্যে এলো সেটা আমরা বুঝলাম, আর সেই রাসায়নিক শক্তিটা কীভাবে
তড়িৎ শক্তিতে বাইরে সংস্থায় গিয়ে সেটা কাজ করছে, সেটাও আমরা দেখলাম। ইলেকট্রনটা এইখান থেকে কিন্তু এই যে নেগেটিভ পাতের দিকে আসার সময় একটা পরিমাণ নির্দিষ্ট পরিমাণ কার্য করছে, সেই কার্যটা ইলেকট্রনের মধ্যে সঞ্চিত থাকছে, সেটা তো আমরা বুঝতেই পারছি। কারণ দেখো দেখো এখানে ফোর্সটা ইলেকট্রনের উপর প্রযুক্ত হচ্ছে এই দিক বরাবর, ইলেকট্রনটাকে নিয়ে যাচ্ছে আমি এই পাতের দিকে, তো সুতরাং তার জন্য আমাকে কার্য করতে হচ্ছে ইলেকট্রনের উপর, ভেতরে সেটা ইলেকট্রনই সেটা সঞ্চিত থাকছে সেই শক্তিটা রাসায়নিক শক্তির উপর। সেটাকেই আমরা কী করছি, যখন সেই ইলেকট্রনটা যখন এই বাহ্যিক সংস্থায় এলো, বহিবর্তনীতে এলো, তখন সেটা কী হলো না তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু সার্কিটটা চলতে আছে। এবারে অনেকে ভাববে যে ইলেকট্রনটা এখানে কেন নেগেটিভ পাথের দিকে এলো। আমরা তো সবসময় জানি যে নেগেটিভ আধানকে সবসময় বিকর্ষণ করবে, অর্থাৎ সমাধানকে সবসময় বিকর্ষণ করবে। তাহলে এখানে কেন একটা ইলেকট্রন নেগেটিভ পাথের দিকে এলো, এখানে এলো এই কারণটার জন্য, এই এক্সোথার্মিক রিয়াকশান হওয়ার জন্য। এখানে তো এনার্জি রিলিজ হচ্ছে, ঠিক এই জন্যই এখানে ইলেকট্রনটা কিন্তু নেগেটিভ পাথের দিকে আসবে। ঠিক আছে, তাহলে ব্যাটারিতে কাজটা কীরকম হচ্ছে আমরা তাহলে দেখতে পাচ্ছি। তাহলে ইলেকট্রনটা ব্যাটারির মধ্যে পজিটিভ পাথ থেকে নেগেটিভ পাথের দিকে যাচ্ছে, তখন ইলেকট্রনটা একটা নির্দিষ্ট পরিমাণ কার্য করছে, সেই কার্যটা ইলেকট্রনের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকছে। তারপরে সেই ইলেকট্রনটা যখন বহিবর্তনীতে যাচ্ছে, সেখানে সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেই কিন্তু রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবারে আমরা তড়িৎচালক বলের জায়গাটায় যাব। দেখো তড়িৎচালক বল জিনিসটা হলো অ্যাকচুয়ালি, আসলে তড়িৎচালক বলটা বলার আগে আমাদের সেল সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার ছিল, এই জন্য আমরা সেল সম্পর্কে প্রথমে একটা আইডিয়া নিয়ে নিলাম। এবারে আমরা তড়িৎচালক বল সম্বন্ধে বলবো। তড়িৎচালক বল ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা ফোর্স বলার সঙ্গে সঙ্গে অনেকে হয়তো ভাববে এটা হয়তো একটা ফোর্স বা বল, কিন্তু না, এটা কোনো ফোর্স বা বল নয়। এটা কি না, এটা হচ্ছে একটা কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ। ঠিক আছে, কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কখন না, যখন কোষে কারেন্ট ফ্লো হবে না। কখন দেখো, মনে করো এটা তো একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এবারে দেখো আমরা ব্যাটারির সঙ্গে একটা তার আমি যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে দেখো কারেন্ট ফ্লো হবে, হবে তো। এবারে দেখো আমরা তড়িৎচালক বল কখন বলবো না, যখনই ব্যাটারিতে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো হবে না মানে যখন মনে করে আমরা ব্যাটারিটা যখন আমরা প্রথম ইউজ করা শুরু করব, তখন তো তার দুই প্রান্তে তো আমি কোনো তার লাগাইনি। ঠিক আছে, কোনো বর্তনী হিসেবে তাকে ইউজ করিনি। ঠিক আছে, তো এই মুহূর্তে তার দুই প্রান্তের যে বিভব প্রভেদ, এটাকেই আমরা বলবো তড়িৎচালক বল। আসলে তড়িৎচালক বলও কিন্তু একটা বিভব প্রভেদ। ঠিক আছে, সেটা কোন মুহূর্তে, একটা পার্টিকুলার মুহূর্ত, কোন মুহূর্ত যখন আমরা ব্যাটারিটাকে ইউজ করা শুরু করিনি। মনে করো এটা আরও ভালোভাবে বুঝতে পারবে। মনে করো তোমরা অনেকে এই কুরকুরে প্যাকেট খাও না, এই কুরকুরে প্যাকেটটাকে যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, তখন আমরা তাকে খাওয়া শুরু করিনি প্যাকেটটাকে। তো সেই অবস্থায় কুরকুরে প্যাকেটটার যে অবস্থা, তার ভেতরে বায়ু পোড়া আছে, একদম সব নতুন। ঠিক আছে, পুরো নতুন অবস্থায় তাকে আমরা কেটে খাওয়া শুরু করিনি, সেই অবস্থাটাই হচ্ছে তার তড়িৎচালক বলের অবস্থা। তাকে যখন আমরা কেটে খাওয়া শুরু করে দিচ্ছি, কোষের দুই প্রান্তে কিন্তু সেখানে কিন্তু কারেন্ট ফ্লো মানে ব্যাটারির ক্ষেত্রে যদি বলছি, সেটা যখন আমি সেটাকে যখন একটা তারের সাহায্যে যুক্ত করে দেবো, তখন কী হচ্ছে না, কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে যাচ্ছে। তখন কি হবে না, ব্যাটারির দুই প্রান্তের যে বিভব প্রভেদটা থাকবে, সেটাকে তখন কিন্তু আমরা তড়িৎচালক বল বলবো না। ক্লিয়ার হলো? তাহলে যখন ব্যাটারিতে কারেন্ট ফ্লো হবে না, সেই মুহূর্তে ব্যাটারির দুই প্রান্তের তড়িৎচালক বা বিভব প্রভেদকেই বলা হবে তড়িৎচালক বল। তাহলে আমরা তড়িৎচালক বল সম্পর্কে জানলাম। তড়িৎচালক বলও একটা বিভব প্রভেদ, তবে একটা পার্টিকুলার মুহূর্তে। কোন মুহূর্তে না, যখন কারেন্ট ফ্লো হবে না ব্যাটারিতে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।